আসসালামু আলাইকুম। আজকে আরো একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে এই ক্লাসে দেখানোর চেষ্টা করব মাইক্রোসফট ওয়ার্ডের প্রেফারেন্স যে মেনু রয়েছে সেই প্রেফারেন্স মেনুর কাজ। তো আমরা ইতিমধ্যে অনেকগুলো মেনু আ কমপ্লিট করেছি। একেবারে মাইক্রোসফট ওয়ার্ডের শেষ প্রান্তে আমাদের যতগুলো মেনু আছে। আ তা তো আজকে যে মেনুটা আলোচনা করব সেটা হচ্ছে প্রেফারেন্স। তো এখান থেকে আ রেফারেন্স যে মেনুটা রয়েছে এই রেফারেন্সের আন্ডারে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। যেমন এখানে যে অপশনটা আছে যে টেবিল অফ কনটেন্টস, তারপর হচ্ছে ফুটার যে অংশ রয়েছে। আর এখান থেকে যেটা লেখা আছে আ সাইটে সাইটেস অ্যান্ড বিবলিও বিবলিওগ্রাফি যে অপশন রয়েছে এখান থেকে এই অংশটা আমরা নিয়ে আলোচনা করব আজকে। তো প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে এখানে দেখবেন যে টেবিলের যে অপশনটা এখানে লেখা আছে টেবিল কন্টেন্ট, টেবিল অফ কন্টেন্ট। এখান থেকে এই জিনিসটা কোথায় কিসের জন্য ব্যবহার করা হয় আমরা একটু জাস্ট দেখি। এটা মূলত একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে যখন কোনো কভার পেজ তৈরি করা হয় এবং সেই কভার পেজে আপনার দেখা যাচ্ছে যে সূচি অথবা মেনু তৈরি করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই অপশনগুলো ব্যবহার করা হয়ে থাকে। যেমন দেখুন যে এখান থেকে আমার একটা প্যারা তৈরি করা আছে। এখানে নরমালি কিছু টেক্সট লিখা আছে। এই যে দেখুন কিছু আকারে আছে বা কনটেন্ট রাইটিং আকারে আছে। আমি এখান থেকে এই জিনিসগুলাকে আমি একটা হেডিং হিসেবে ১ম পেজে নিয়ে আসতে চাই। অর্থাৎ যে নাম্বার অনুযায়ী যদি নিয়ে আসতে চাই, তো আমি ১ম পেজটা একটু জাস্ট ফাঁকা করে দিই। এই যে দেখুন এই যে লেখাগুলোকে আমরা ২য় পেজে নিয়ে যাচ্ছি। ওকে। এখানে ২য় পেজে নিয়ে আসলাম। এখন ১ম পেজে আমাদের কি করব এখান থেকে আ আমরা এটাকে সূচি আকারে তৈরি করব। তো এখন দেখুন যে এখান থেকে আমাদের যে প্যারাটা রয়েছে এটাকে আমরা যদি এটাকে আ ও ১ম যে হিসেবে ধরি, তো এখান থেকে করা যায় সেটা হচ্ছে এখানে দেখুন যে আমাদের এই যে এখানে লিখা আছে দেখুন যে এড টেক্সট নামে অপশন আছে। এই এড টেক্সট এর অপশনে লিখা আছে এখানে দেখুন ৩ টা ক্যাটেগরি আছে, হ্যাঁ? এই যে এখানে ৩ টা ক্যাটেগরি এখানে দেখাচ্ছে। সেটা হচ্ছে কি যে এখানে দেখুন যে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 নামে ৩ টা ক্যাটেগরি রয়েছে। তো এই জিনিসগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো এই জিনিসগুলো কিভাবে ব্যবহার করে আমি একটু এখানে দেখাই। যেমন এখানে ক্লিক যখন করলাম, ক্লিক করলে দেখবেন যে এখান থেকে আমাদের টেবিল অফ কনটেন্টস নামে যে অপশনটা রয়েছে এখানে এরকম একটা ছবি দেখাচ্ছে। তো এখানে দেখাচ্ছে দেখুন যে এখানে উদাহরণস্বরূপ আমাদের ৩ টা ক্যাটেগরিতে আমরা সিলেক্ট করতে পারি কনটেন্ট গুলো। যেমন এখানে একটা এটা একটা আর ম্যানুয়ালি ভাবে যদি আমরা সেট করতে চাই সেইটা এটা একটা। এখন হচ্ছে যে এই জিনিসগুলো কিভাবে কাজ করে যেমন দেখুন যে এখান থেকে আমার যে কনটেন্ট গুলো আছে হেডিং হিসেবে যদি একটা রাখি সেটা হচ্ছে এই যে ১ম যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে লেভেল 1, হ্যাঁ? ওইটা লেভেল 1 নামে পরিচিত হয়। আর ২য় যে হেডিংটা আছে অর্থাৎ লেভেল মানে হেডিং এর আন্ডারে যেটা থাকে সেটা হচ্ছে লেভেল 2 নামে যেটা থাকে। তো এই 2 নামে থাকে। আর তারপরে যে অপশনটা থাকে মানে ওটার আন্ডারে যেটা থাকে সেটা হচ্ছে লেভেল 3 নামে এটা থাকে। তো এখান থেকে আমরা একটা প্যারাতে যদি এখানে লেভেল 1, 2, 3, 4 এগুলো দিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের এগুলা ব্যবহার করতে পারি। তো এটা কিভাবে সেট করব একটু দেখাই। এখন দেখুন যেখানে লিখা আছে লেভেল 1 লিখা আছে ইন্ট্রোডিউস টু এআই, এই যে এইটাকে আমরা ১ম লেভেলে রাখতে চাচ্ছি অর্থাৎ হেডিং ১ম রাখতে চাচ্ছি। সেইজন্য কি করতে হবে জাস্ট এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই যে এখানে দেখুন লিখা আছে অ্যাড অ্যাড টু টেক্সট, যখন আমি ক্লিক করব, ক্লিক করলে এখানে দেখুন যে ৩ টা অপশন এসছে। একটা হচ্ছে লেভেল 1, লেভেল 2, লেভেল 3। এটা ডিফল্ট ভাবে লেভেল 2 সেট করা আছে। তো আমি এটাকে আমরা ১ম লেভেলে রাখতে চাচ্ছি। সেক্ষেত্রে এখানে লেভেল 1 এ ক্লিক করতে হবে। তো এখানে যখন লেভেল 1 এ ক্লিক করলাম মনে হচ্ছে যে কিছু ঘটেনি। দেখবেন যে এই যে এখান থেকে কিন্তু একটা মার্কিং করে দেখাচ্ছে, হ্যাঁ? যে এটা লেভেল 1। আমি আ এখান থেকে যদি দেখাই যে এখানে দেখুন যে হেডিং 1 হয়ে গেল। এটা লেভেল 1। আমি আরেকটু এখানে চাচ্ছি যে এইটাকে লেভেল 2 দিয়ে রাখতে চাই, হ্যাঁ? আর এটাকে দেখুন যে লেভেল 1 এর মধ্যে এটাকে 2nd হিসেবে রাখতে চাচ্ছি। সেজন্য এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে দেখুন যে লেভেল 2 এখানে করে দিলাম। তাহলে এটা ২য় একটা অংশ হয়ে গেল। এখন A2 এর আন্ডারে দেখবেন যে এটাও লেভেল 2, এখানে আবারও এখানে লেভেল 2 করে দিলাম। ওকে। আর এই যে এখানে যে 1, 2, 3, 4 আছে এইটাকে আমরা যদি লেভেল 3 হিসেবে রাখতে চাই সেক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা করতে পারি। তাহলে এখানে আমি সিলেক্ট করলাম।
সিলেক্ট করার পর এখান থেকে আবারও অ্যাড টেক্সট এবং লেভেল 3 তে যদি ক্লিক করা হয় তাহলে দেখবেন যেটা অটোমেটিক কিন্তু চলে এসছে। এবার এখান থেকে আম এই যে এখানে অটোমেটিক চলে আসলো। এভাবে আমরা ইচ্ছে মতো করে আমরা কিন্তু কি এটা সেট করতে পারি। তো এখন যদি কি করি এখান থেকে আমরা দেখবেন যে ১ম পেজ যেটা আছে সেই ১ম পেজের যেটা কভার পেজ তৈরি করতে চাচ্ছি, কভার পেজের পরে যে সূচিপত্র তৈরি করতে যাচ্ছি সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন যদি যেটা করতে যাই, এই যে এখানে দেখুন যে টেবিল অফ কনটেন্ট এ ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে ৩ টা ক্যাটেগরি রয়েছে যে ১ম স্টেপ, ২য়, ৩য় আপনি কোন ফরম্যাটে নিতে চান সেটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। তো আমি যদি ১ম টাই নিতে চাই তাহলে এখানে ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে এই যে আমাদের যতগুলো লেভেল সেট করা ছিল অটোমেটিক কিন্তু ওই অটোমেটিক কিন্তু এখানে দেখুন যে ক্যাটাগরি আকারে চলে এসছে। আমি জাস্ট একটাই সিলেক্ট করেছি, ওটার আন্ডারে কিন্তু এই যে দেখুন যে এটা হচ্ছে লেভেল 1 আর এখানে দেখুন যে লেভেল 2 এটা চলে এসছে এবং এই যে আবারও করেছি এটার আন্ডারে যতগুলো আছে সব কিন্তু অটোমেটিক চলে এসছে। এবং এখান থেকে মজার বিষয় হচ্ছে যে এখান থেকে এই যে অপশনটা আছে অর্থাৎ এটা লেভেল 1 যেটা সেট করেছি এটা কত নাম্বার পিসটাই আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তাহলে এভাবে খুব সহজেই আমাকে ওয়ান ক্লিকের মাধ্যমেই এটাকে আমরা ওই সেই সূচিপত্র মতো এটাকে নিয়ে আসতে পারি। আর যদি দেখা যাচ্ছে এখানে আমাদের যে এগুলো যে হেডিং করাই আছে আমরা যদি পরবর্তীতে কোনো কিছু আবার আপডেট দিই, যেমন হচ্ছে আমি একটু এটা দেখাই আপনাদের। মনে করুন যে আমি আবারও অন্য একটা পেজে যাই। ধরুন যে এই যে এখানে লেভেল 3 যেটা আছে এটা কিন্তু আমাদের মানে আপডেট দেওয়া নাই। যেমন আমি যদি উপরের দিকে যাই একবারও, দেখুন যে এই যে লেভেল 3 পর্যন্ত আছে, হ্যাঁ? কিন্তু তারপরে কিন্তু আর কিছু করা নাই। আমি যদি আবারও এখানে দেখুন যে নতুন একটি আ সেট করি, ওকে। মনে করেন যে এইটা রাখবো। তাহলে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আবারও এই যে অ্যাড টেক্সট এ গিয়ে এটাকে লেভেল 1 করে দিলাম, হ্যাঁ? এখন যদি দেখি যে এখানে আমি উপরে আবারও যাই, উপরে যাওয়ার পর দেখবেন যে এখান থেকে কিন্তু এই যে এখানে কিছু দেখা যাচ্ছে না, হ্যাঁ? এই যে এখানে কিছু দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? এইটাকে আবারও এই যে নিচে যে অপশনটা রয়েছে যে এই যে লেখা আছে আপডেট টেবিল, যে অপশনটা রয়েছে এই যে আপডেট টেবিল, এই আপডেট টেবিলে ক্লিক করতে হবে। আপডেট টেবিলে যখন ক্লিক করা হবে এটা একটা বক্স আসবে। আসার পরে এখানে ২ টা অপশন আছে। এখানে হচ্ছে ২ টা অপশনের মধ্যে যেটা উপরে যেটা আছে সেটা হচ্ছে আপডেট পেজ নাম্বার অনলি, অর্থাৎ এটাতে যদি ক্লিক করা থাকে তাহলে শুধুমাত্র এই পেজ নাম্বার গুলোই আপডেট হবে। এখন ধরুন যে আপনার ৩ টা পৃষ্ঠা আছে, নতুন একটা পৃষ্ঠাতে আপনি নতুনভাবে কোনো টপিক সিলেক্ট করেছেন। সেক্ষেত্রে আপনি যখন এখানে ক্লিক করবেন, আপনার পৃষ্ঠাটা চেঞ্জ হবে, হ্যাঁ? কিন্তু কনটেন্ট গুলো কিন্তু চেঞ্জ হবে না। তো আপনি অবশ্যই আপনাকে যেটা করতে হবে, সবচাইতে ভালো যেটা পদ্ধতি সেটা হচ্ছে এই যে নিচের অংশটা যে আপডেট ইনটেন্স টেবিল, টেবিলে ক্লিক করলে অটোমেটিক কিন্তু এটা নতুন ওই পেজ নাম্বার সহ আপনার নতুন যে কনটেন্ট আপনি লেবেল করেছেন সেটা কিন্তু চলে আসবে। যেমন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর সাথে, সাথে দেখবেন এই যে এটা কিন্তু এই যে ভেতরে হয়ে গেছে। আর এটা কিভাবে বুঝবেন যে এটা ১ম স্তর বা ১ম লেভেল বা ২য় লেভেলে আছে? এই যে এখান থেকে দেখবেন যে বুঝা যাচ্ছে এই যে এখানে দেখবেন যে এটা হচ্ছে ১ নাম্বার লেভেল 1। তো যেটা লেভেল 1 থাকবে সবসময় কিন্তু এই লাইনে থাকবে সব ১ম এ, হ্যাঁ? যেমন দেখুন যে এই যেখানে এটা ১ম এ আছে, এই যে এখানে ১ম আছে। কারণ এটা লেভেল 1 আর এটার আন্ডারে যেটা আছে সেটা হচ্ছে এইটা। আর এটার আন্ডারে যেটা আরো থাকবে সেটা হচ্ছে ভেতরে থাকবে। অর্থাৎ স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু দেখা যাবে। খুব সহজেই এখানে বুঝতে পারবেন যে এটা কোন ক্যাটেগরির মধ্যে আছে। তো এইভাবে আপনি এখান থেকে আপডেট করতে পারবেন। এভাবে যতবার আপনার নতুন, নতুন টপিক এড করবেন শুধুমাত্র জাস্ট আপনার মেনুতে গিয়ে আ এখানে যে আপডেট টেবিল করবেন তাহলে অটোমেটিক আপডেট হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত কাজ। আর এইখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন যদি ফরমেট চেঞ্জ করতে চান এই যে এখানে দেখুন ফরমেট চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আরো কিছু আ আ মানে চেঞ্জ করা যায় সেটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট এ যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে নিচে দেখবেন যে এখানে লিখা আছে দেখুন যে মোর টেবিল অফ কন্টেন্ট ফ্রম office.com, অর্থাৎ এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে মাইক্রোসফট বলেছে যে তাদের সার্ভার, এই সার্ভার থেকেই মনে করেন যে এই যে টেবিলের যে ফরম্যাট অর্থাৎ যে এই যেখানে দেখুন যে এই যে ফরম্যাট এইটা একটা ফরম্যাট আছে, এইটা একটা ফরম্যাট আছে। এছাড়াও তাদের ওয়েবসাইট থেকে অন্য ফরম্যাট গুলোও ডাউনলোড করতে পারবেন। তো এটা সবসময় এটা কানেকশন হয় না। তো চেষ্টা করবেন যে অনেক সময় এখান থেকে ডাউনলোড করা যায় তাদের ওয়েবসাইট থেকে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো এটা তো প্রয়োজন নাই। যদি প্রয়োজন মনে করেন তাহলে হয়তো এর ওয়েবসাইট থেকে নতুনভাবে কনটেন্ট গুলো ডাউনলোড করতে পারেন। তারপর এখানে লিখা আছে দেখুন কাস্টম
কাস্টম টেবিল অফ কন্টেন্ট। তো এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করলে এটা মডিফাই করা যায়। যেমন এখানে ক্লিক করার পর দেখেন একটা ডায়লগ বক্স আসছে, এই যেখানে একটা ডায়লগ বক্স আসছে, আসার পর এখান থেকে এই যে লিখা আছে দেখুন যে আপনার যে বক্সটা সেটা দেখা যাচ্ছে কেমন আছে। আর এখানে লিখা আছে দেখুন শো পেজ নাম্বার। তো এখানে টিক দেওয়া আছে সেজন্য পেজ নাম্বারগুলো দেখা যাচ্ছে। যে আমি যদি এখানে টিকটা উঠিয়ে দিই, উঠিয়ে দেওয়ার পর ওকে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে এখন ওকে করেন, এই যে দেখুন আপনার ঠিকই লেভেলগুলো আছে, কিন্তু এখান থেকে কিন্তু পেজ নাম্বার যে মানে এই টপিকটা কত নাম্বার পেজে সেটা কিন্তু এখানে শো করছে না। এর আগে কিন্তু শো করছিল, যেমন দেখুন এই বিষয়টার কত নম্বর পৃষ্ঠা সেটা কিন্তু শো করছে না এখন। তো এটাকে যদি শো করাতে চান তাহলে আবারও কি করতে হবে, আবারও টেবিল অফ কন্টেন্টে যেতে হবে, যাওয়ার পর এখান থেকে কাস্টম টেবিল, যাওয়ার পর এখানে শো পেজ নাম্বারে টিক দিবেন। হ্যাঁ, টিক দেওয়ার পর ওকে যদি ক্লিক করা হয় তাহলে কিন্তু আবারও ওকে করলেই আবারও দেখবেন যে ওই টপিকটাও কত নম্বর পেজে সেটা কিন্তু শো করবে। এছাড়াও আরো এখান থেকে মডিফাই করা যায়, সেটা হচ্ছে আবারও কাস্টম গিয়ে এখানে যেখানে লেখা আছে দেখুন, লেখা আছে যে রাইট অ্যালাইনড পেজ নাম্বার, অর্থাৎ আমাদের যে এই যে পেজ নাম্বারগুলো আছে নর্মালি আমাদের পেজ নাম্বারগুলো সবসময় কিন্তু রাইটে থাকে। হ্যাঁ, অর্থাৎ যে টপিকটা এইখান থেকে নেওয়া হয়েছে এই টপিকটা এত নম্বর পেজ আছে। তো আমরা যদি মনে করি যে এই রাইটে না থেকে এইগুলাকে এই মানে এই বিষয়গুলোর পাশাপাশি যে নাম্বার যদি নিতে চাই সেক্ষেত্রে টিকটা উঠিয়ে দিতে হবে। এই যে এখানে যে টিকটা রয়েছে সেই টিকটা উঠিয়ে দিতে হবে। তো এখানে আমি দেখুন টিকটা উঠিয়ে দিলাম। এবার যদি ওকেতে ক্লিক করি দেখবেন যে রাইটে ইয়েস করে দিলাম। এই যে দেখুন প্রতিটা আমাদের যে লেখাগুলো আছে বা টপিকগুলো আছে ওই টপিকের লাস্টে কিন্তু এই যে পেজ নাম্বারগুলো চলে এসছে। তো এটা সচরাচর ব্যবহার করানো হয়। সবচাইতে পারফেক্ট যেটা থাকে সেটা হচ্ছে ডান দিকে নাম্বার থাকা। এটা দেখতেও ভালো লাগে এবং এটা মার্জনীয় আরকি। হ্যাঁ? তো এভাবে করাই বেটার। তো আমি আবারও এখানে গিয়ে এখানে টিকটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যদি ওকেতে ক্লিক করি দেখবেন যে ওকেতে ক্লিক করার পর আবারও কিন্তু চলে এসছে। এখন এটাকে আরো পদ্ধতিতে করা যায়, সেটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট এ গিয়ে কাস্টম টেবিলে গেলাম। যাওয়ার পর এখান থেকে দেখুন যে এই যে এখানে যখন ক্লিক করবেন নিচে যে লিখা আছে দেখুন টেবিল লিডার, যেটা লিখা আছে এখান থেকে বিভিন্ন টেবিলের পদ্ধতি নিতে পারেন আপনি। ডট ডট নিতে পারেন, আন্ডারলাইন আকারের মতন দিতে পারেন, এখানে দিতে পারেন। যেমন আমি এখান থেকে ক্লিক করে যে কোনো ডট ডট দিলাম। ডট ডট দেওয়ার পর ওকেতে যদি ক্লিক করা হয় তাহলে দেখবেন ইয়েস করার পর এই যে মানে এই যে বিষয়গুলোর পাশে এই যে ডট ডট আকারে এখানে দেখাচ্ছে। হ্যাঁ? সুন্দরভাবে এখানে এই যে ডট ডট আকারে দেখাচ্ছে। এভাবেও করা যায়। আর এখানে যদি মনে করেন যে কালার চেঞ্জ করব সেক্ষেত্রেও করা যায়। আবারও টেবিল অফ কনটেন্ট এ যেতে হবে, কাস্টমাইজ এ যেতে হবে। যাওয়ার পর এখান থেকে দেখুন যে এই যে লাস্টের দিকে লিখা আছে দেখুন মডিফাই, এই মডিফাই এ ক্লিক করতে হবে। এই মডিফাই এ ক্লিক করলে দেখবেন যে এখানে এই যে মডিফাই অপশন আসছে। আসার পর এখান থেকে আপনি ফন্ট কালার চেঞ্জ করতে পারবেন। এই যে ফন্ট সাইজ বড় করতে পারবেন। তারপর এই যে ফন্ট কালার চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ? আর কেমন হচ্ছে যে এখন ফন্ট নেম যেটা আছে, অর্থাৎ আপনি যদি মনে করেন যে ফন্টের ডিজাইনটা চেঞ্জ করব সেক্ষেত্রেও ডিজাইন চেঞ্জ করতে পারেন। এবার ওকেতে ক্লিক করার পর আবার ওকেতে ক্লিক করলে দেখবেন যে এখান থেকে ওই বিষয়টা কিন্তু এই যে দেখুন হেডিং গুলো সব কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আপনি যদি ম্যানুয়ালি কালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে যেইটা চেঞ্জ করবেন সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হোম মেনু থেকে আমরা যেভাবে নরমালি করি সেক্ষেত্রে এখান থেকে আপনি এখান থেকে এই যে আমরা এটা চেঞ্জ করে দিলাম। এই যে দেখুন খুব সুন্দরভাবে এইটা চেঞ্জ হয়ে গেল। এই যে খুব সুন্দরভাবে চেঞ্জ হলো। অবশ্যই ম্যানুয়ালি করতে পারবেন আপনার যেটা সুবিধা হয়। আর যদি মনে করেন যে এইটা আমি আর রাখবো না, সেক্ষেত্রে আরো রেফারেন্সে যেতে হবে, টেবিলে যেতে হবে। এই যে লাস্টে যে লিখা আছে দেখুন রিমুভ টেবিল অফ কনটেন্ট, এখানে ক্লিক করলেই আপনার যে টেবিলের যে সূচিটা সেটা কিন্তু এই যে ডিলিট হয়ে গেল। কোনো টেবিল থাকবে না। তো এইভাবে খুব সহজেই এই জিনিসগুলো করা যায়। আ এ আপনাদের যদি কোনো কনটেন্ট লিখেন বা প্যারাগ্রাফ বা আর্টিকেল লিখেন সেই আর্টিকেল গুলোকে এভাবে আপনার স্টেপ বাই স্টেপ তৈরি করতে পারেন খুব সহজেই। তো এটা হচ্ছে টেবিল অফ কনটেন্টের কাজ। তারপরে যেটা ২য় অংশটা আছে সেটা হচ্ছে এইটা। লিখা আছে দেখুন যে ইনসার্ট ফুটনোট। তো ইনসার্ট ফুটনোট জিনিসটা কি? সেটা হচ্ছে এই যে লিখা আছে দেখুন ইনসার্ট ফুটনোট। এই ইনসার্ট ফুটনোট হচ্ছে যে আপনি যদি কোনো বিষয় অনেক সময় যে দেখা যাচ্ছে যে আমরা কোনো বিষয় উম মানে আ লিখলাম এই বিষয়টা আপনার মার্জিনের শেষ অংশে কোনো কি অংশে লিখে রাখতে পারেন, হ্যাঁ? এক্সট্রা ভাবে। যেমন দেখুন যে এখানে লিখা আছে যে হোয়াট ইজ এআই। আমি যদি মনে করি যে ধরেন আপনি সংক্ষেপে কোনো কিছু একটা জাস্ট কোনো কিছু লিখা রাখবো আরকি, হ্যাঁ? যেমন
দেখুন যে এই যে এআই এর পাশে আমি কার্সর পয়েন্টার রাখলাম। অর্থাৎ এই যে আমি চাচ্ছি যে এইটাকে একটা ফুটনোট হিসেবে, অর্থাৎ আমাদের যে মার্জিনটা থাকবে সেই মার্জিনে এই বিষয় একটা ছোট্ট আকারে লিখে রাখবো। সেক্ষেত্রে আমি এখানে কার্সর পয়েন্টার ক্লিক করলাম। ক্লিক করার পর এখন যদি এখানে ইনসার্ট ফুটনোটে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে এই যে পেজের একবারে লাস্টে কিন্তু একটা নোট আকারে চলে এসেছে। তো আপনি এখানে ফুটনোটগুলো দেখতে পাবেন। এখন যদি এখানে লিখে দিলাম, ফুটনোট জিনিসটা কি আমি একটু আরো স্পষ্টভাবে এটা বুঝিয়ে দিই। যেমন দেখবেন যে অনেক বইয়ে বইয়ে যেটা দেখা যায়, এই যে দেখুন যে একটা বইয়ে সব লাস্টের দিকে কিন্তু এভাবে লিখা থাকে, হ্যাঁ? এই যে এভাবে লিখা থাকে মার্জিন আকারে বা কোনো কিছু আকারে। তো এ এ এ আকারে কিন্তু এখানে লিখতে পারেন, হ্যাঁ? তো এটাই হচ্ছে মূলত ফুটনোট। তো এভাবে আপনি খুব সহজে কিন্তু ফুটনোট গুলা তৈরি করতে পারা যায় আরকি। তাহলে কি করবেন? এই যে এখানে ফুটনোট তৈরি করবে। তো এখানে যখন ফুটনোটটা তৈরি হয়ে যাবে, আপনি যখন কার্সর পয়েন্টটা দেখবেন বা এই যে দেখুন আমাদের ফুটনোট তৈরি হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এই যে লাস্টে কিন্তু ওই এখানে যে 1 নামে একটা অপশন চলে এসছে। যেহেতু আমি একটাই ফুটনোট তৈরি করেছি সেজন্য 1 দেখাচ্ছে। আমি যদি মনে করি যে এই যে এখানে ধরেন ডাটা কালেকশনের এখানে একটা ফুটনোট তৈরি করব। সেক্ষেত্রে এই যে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আবারও যদি ইনসার্ট ফুটনোটে ক্লিক করি, ক্লিক করার পর এই যে এখানে দেখুন যে আমার কিন্তু এই যে এখানে ফুটনোট কিন্তু ২য়, অর্থাৎ আরেকটা যে নোট তৈরি করেছি সেটা কিন্তু এখানে ২ নম্বর চলে এসছে এবং আমি কোনো কিছু লিখতে পারি এবং লিখার সাথে সাথেই এই যে এখানে দেখুন যে 2 নম্বর চলে এসছে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে এই লাইনটাতে এখানে একটা ফুটনোট তৈরি হয়েছে এবং মাউস পয়েন্টে যদি নিয়ে যান তাহলে কিন্তু ওখানে একটা সুন্দরভাবে একটা প্রতীক আইকন দিয়ে আপনাকে দেখাবে যে এখানে ফুটনোট তৈরি হয়ে আছে। হ্যাঁ? তো এটা হচ্ছে যে মার্জিনের অতিরিক্ত অংশে এটাগুলো দেখা যায় আরকি ফুটনোটটা। এটা সংক্ষেপে কোনো কিছু লিখে রাখার ক্ষেত্রে ব্যবহার করা হয় যে সারমর্মর মতো। এটা একটা কাজ, আর কিছু নাই। তারপর হচ্ছে ইনসার্ট নোট, ইন্ড নোট, এটা হচ্ছে ইনসার্ট নোট যখন ক্লিক করবেন, এটার মানে হচ্ছে আপনি যে পেজটা তৈরি করবেন, একটা পেজে ধরেন যেমন ১০ টা পেজ থাকতে পারে, ২০ টা পেজ থাকতে পারে, হ্যাঁ? বিভিন্ন থাকতে পারে। তো একবারে পেজে আপনার সর্বশেষে একটা কিন্তু এই যে এখানে দেখুন ইন নোট আসতে পারে। অর্থাৎ আপনি সামারি আকারে এখানে কোনো কিছু লিখতে পারেন, হ্যাঁ? যে কি সিস্টেমে দেখে একবারে দেখুন আমার এখানে মোট পৃষ্ঠা আছে ৪ টা। এই ৪ টার একবারে ইন নোট, এই যে ইনসার্ট ইন নোট এ ক্লিক করার সাথে সাথেই একবারে লাস্টে চলে আসলো এবং এখানে ইচ্ছা মতন আপনি লিখতে পারেন। আপনার যতটুকু প্রয়োজন বা যেই তথ্যগুলো লিখতে পারেন এখানে ওই বিষয়ে আপনি লিখতে পারেন খুব সহজেই ইন নোটটা। হ্যাঁ? তো এইটাই হচ্ছে ইন নোটের কাজ। আরেকটা হচ্ছে যে নেক্সট ফুটনোট। তো নেক্সট ফুটনোট হচ্ছে যে আপনি ধরুন যে একটা ওয়ার্ডে কোনো জায়গাতে যদি ফুটনোট আছে কিনা এটা বুঝবেন কিভাবে? এখানে কিন্তু আমরা সহজে বুঝতে পারি না। তো এটা আছে কিনা এটা বুঝবেন কিভাবে? সেটা হচ্ছে এখানে যে এই যে দেখুন নেক্সট ফুটনোটে ক্লিক করার সাথে সাথেই এই যে এই অপশনে যে কার্সর পয়েন্টটা অটোমেটিক চলে এসছে যেখানে ফুটনোট আছে। এখানে আপনাকে সংকেত দিচ্ছে। অর্থাৎ কার্সর পয়েন্টটা ওখানে নিয়েই চলে গেছে। আবারও যদি দেখতে চান নেক্সট ফুটনোটে ক্লিক করেন দেখবেন যে আবার পরবর্তীতে ফুটনোটে চলে এসছে। তাহলে এই যে দেখুন কার্সর পয়েন্ট এখানে দেখাচ্ছে। তো এইভাবে খুব সহজেই ফুটনোটের কোন অংশে আছে সেটা দেখা যায়। আর নিচে যদি এখানে ক্লিক করেন শো নোটস, তো শো নোটস এ ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে দেখাবে যে আপনার কোথাও এই নোটগুলো আছে কিনা। এই যে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে দেখাচ্ছে। এই যে এখানে দেখাচ্ছে যে এইগুলো আ এখানে নোটগুলো তৈরি করা আছে। তো এই হচ্ছে ফুটনোটের কাজ। এইখানে আর তেমন কোনো কাজ নাই। তারপর হচ্ছে এখানে দেখুন যে যদি মনে করেন যে এই যে এখানে লিখা আছে এই যে পরবর্তী যে অপশনটা সেটা হচ্ছে সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি, যে অপশনটা রয়েছে সাইটেশন বিবলিওগ্রাফি, এই যে এখানে দেখুন যে সর্বশেষ যে অপশন এখানে হচ্ছে এখানে আপনি আম কি কাজে ব্যবহার করবেন? এখানে লেখা আছে দেখেন যে ইনসার্ট আ সাইটেশন, এটা হচ্ছে যে কখন যে আপনি ধরেন যে এই কনটেন্টটা আমি মনে করেন যে কোনো বই থেকে নিয়েছি বা কোনো আ ওয়েবসাইট থেকে নিয়েছি বা কোনো লেখকের কাছে থেকে নিয়েছি। এগুলো যদি আপনি মনে করেন যে এখানে লিখে রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু এই অপশনটা ব্যবহার করতে হয়, হ্যাঁ? ক্রেডিট দেওয়ার মতন। তাহলে এখানে আমি কি করব? দেখুন এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যদি ইনসার্ট ক্লিক করি, ক্লিক করার পর এখানে লেখা আছে নিউ এড নিউ সোর্স এ ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে একটা ডায়ালগ বক্স আসবে। সেই ডায়ালগ বক্সে কিন্তু এখান থেকে এই যে দেখুন
আসছে। আসার পর এখানে আপনি কোথায় থেকে পেয়েছেন এই লিখাটা, বা কোথায় থেকে যদি কোনো বই থেকে নিয়ে এসেছেন সেটা যদি আপনি এখানে আ মানে আ মার্কিং করতে চান বা লিখে রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এই কাজটা করতে পারেন। যেমন এখানে দেখুন লিখা আছে বই থেকে নিয়েছেন না বই সিলেকশন থেকে, বা এই যে আর্টিকেল থেকে, এখানে কোন কি কোথায় থেকে নিয়েছেন সেটা কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি বই থেকে নিলাম। এটা হচ্ছে এই মনে করেন যে এই যে আ হাউ এআই ওয়ার্ক, মনে করেন যে আমি কোনো বই থেকে নিয়েছি। তাহলে সেই বইয়ের লেখকের নামটা লিখতে পারেন। ধরেন আমি এখানে আমার জাস্ট নাম লিখে দিলাম। হ্যাঁ? তারপর হচ্ছে এখানে আ লিখেছে কর্পোরেট অথর, আপনি যদি কোনো কর্পোরেট অথর থেকে সেটা লিখতে পারেন, অসুবিধা নাই। তারপর হচ্ছে টাইটেল। আপনি টাইটেল দিতে পারেন যে কোন বই থেকে আপনি দিয়েছেন। হ্যাঁ? ধরেন একটা জাস্ট নাম দিয়ে দিলাম যে এই বই। তারপর হচ্ছে ইয়ার, আপনার যদি মনে করেন যে হ্যাঁ, তার এত সালে পাবলিশড হয়েছে বইটার সম্বন্ধে কিছু লিখতে চান, ধরেন এখানে আ কিছু লিখে দিলেন। তারপরে পাবলিশার, কোথায় থেকে পাবলিশ হয়েছে, যাবতীয় এখান থেকে কোন প্রেস থেকে বা কোথায় থেকে পাবলিশড হয়েছে বা কে পাবলিশ করেছে, আমাদের বই পৃষ্ঠাতে লেখা থাকে সেটাও কিন্তু এখানে দিতে পারেন। যে বিসি প্রেস এখানে লিখে দিলাম। এবার যদি ওকেতে ক্লিক করা হয়, ওকেতে ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন যেখানে কিন্তু আ অথরের নাম দেখাচ্ছে, পাবলিশের একটা ডেট দেখাচ্ছে। তো এইভাবে আপনার মার্কিং করা যায় আরকি খুব সহজেই। তো এটাই হচ্ছে মূলত আ ও কাজ। আর এখানে যদি ম্যানেজ সোর্স এ ক্লিক করা হয় তাহলে কিন্তু এই তথ্যগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে যে এই বইটা কোথায় থেকে, এই যে দেখুন যেখানে কোথায় থেকে কত তারিখে মানে কোন অথর থেকে নেওয়া আছে সেখান থেকে এখানে নিতে পারেন। আর এখান থেকে তো মডিফাই বা ডিলিট করতে পারেন। যদি তথ্যগুলো আপনার মনে করেন যে আপনি মডিফাই করবেন বা ডিলিট করবেন, সেক্ষেত্রেও কিন্তু ডিলিট করা যায়। তো এই হচ্ছে মূলত আমাদের রেফারেন্সের গুরুত্বপূর্ণ আ মানে এই মেনুর কাজ। আর এখানে তেমন কোনো কাজ নাই। তো আশা করি বুঝতে পেরেছেন। ছোট্ট একটা কাজ। আ এই তো। তো কারো কোনো যদি প্রশ্ন থাকে বলতে পারেন। হ্যাঁ স্যার, মেইলিং এর এখানে এই যে মেল মার্জ, এটা কাজে লাগে না? হ্যাঁ, সামান্য একটু কাজে লাগবে। একটু বেশি না। ওটা আগামী যদি দেখো। হ্যাঁ, আগামী ক্লাসে মেইল মার্জ আর রিভিউ এই ২ টা অপশন দেখিয়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ড শেষ করে দেব। সামনের ক্লাসে ২ টা হ্যাঁ, এ দুই ঠিক আ আছে। এক আগামী কালকেও ক্লাস নেব। এই আগামী কালকে এই যে মেইল এবং রিভিউ এই ২ টা ক্লাস নিয়ে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের কাজ শেষ করে দেব। কালকে আমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক। জি। এগুলো মূলত বেশি যেগুলো আমাদের মাইক্রোসফট এর সবচাইতে বেশি কাজ হয় সেটা হচ্ছে হোম মেনু, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, তারপর ভিউ, এইগুলোতে বেশি সবচাইতে কাজ হয়। আর বাকিগুলো খুব কম। এগুলো তো প্রয়োজন হয় না।